আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ছাত্র জনতার আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি বরখাস্ত, মানহানির মামলা সমন জারি। উন্নয়ন মহাপরিকল্পনায় পরিবেশকে গুরুত্ব না দেয় উত্তরাঞ্চলে প্রকৃতির বিরূপ আচরণ, এক দশকে জলবায়ু উদ্বাস্তু প্রায় 9 লাখ মানুষ। শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির উন্নতি, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে জামালপুর ও নেত্রকোনায় অবনতি, পানিবন্দী লাখো মানুষ। এবং ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মন্দিরে মন্দিরে প্রস্তুতি সম্পন্ন, ছুটি বাড়ল একদিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করায় সাময়িক বরখাস্ত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। এই মামলায় বাদীর সাক্ষ্য নিয়েছে আদালত পরে আদেশ দেবেন বলে জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এদিকে প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এস.এম. মনিরুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কার হওয়া শেখ মনির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ পদে ছিলেন। উন্নয়ন মহাপরিকল্পনায় প্রকৃতি পরিবেশকে গুরুত্ব না দেয় উত্তরাঞ্চলের চরাঞ্চলে একযোগে অন্তত 9 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বন্যা, খরা, তাপদাহ, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে সর্বশান্ত সব মানুষকে বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দরিদ্র, বয়স্ক, প্রতিবন্ধী মানুষের ভাতা, আশ্রয় সুবিধা থাকলেও জলবায়ু উদ্বাস্তু এই মানুষেরা কিছুই পাচ্ছেন না, ফলে দুর্বিষহ তাদের জীবন। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে এখন অনেকটাই বদলে গেছে উত্তর জনপদ। 4 লেনের মহাসড়ক, ছোট বড় কয়েক হাজার ব্রিজ কালভার্টও বদলে দিয়েছে এই অঞ্চলের নদ নদীর আকার আর গতিপথ। উন্নয়নের মহাপরিকল্পনাগুলো করার আগে যথেষ্ট গবেষণা ও পরিবেশ সুরক্ষার পদক্ষেপ না থাকায় প্রাকৃতিক দুর্যোগও বেড়েছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার গ্রাম অঞ্চলে, যার চরম শিকার হচ্ছেন প্রত্যন্ত এলাকার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চরের গ্রামগুলোতে। আমরা কই যাব, গরু বাছুর গোনা কই থুবো, সে সমস্যা। তারপরে চড়ুই মুরগিগুলো আইনা থুইছি, কোথায় হারা যায় কোথায় থাকে সেগুলা সে সমস্যা। নিরাপদ পানি নাই, ভালো ল্যাট্রিন নাই। প্রকৃতির বিরূপ আচরণে চরের জমি হয়ে গেছে অনাবাদি, রোগবালাই বেড়েছে। কর্মহীন লাখো মানুষ জীবিকার সন্ধানে ছুটছেন শহরের দিকে। এই পরিস্থিতিকে আগামীর জন্য অশনি সংকেত মনে করছেন বিশেষজ্ঞরা। এক ধরনের আবাদ হইতো, সেই আবাদগুলো কিন্তু এখন আর মানুষ করতে পারতেছে না। কারণটা হচ্ছে যে আমাদের যে 6 ঋতুর দেশ, সেই 6 ঋতু কিন্তু এখন আর বর্তমানে নেই। আশ্বিন মাসেও বন্যার প্রকোপ আমরা দেখছি এই অঞ্চলে। তার মানে আশ্বিন মাসে মানুষ কিছুদিন পরে ধান কাটবে, তাহলে এই সময় যদি বন্যা হয় তাহলে সেটা কি হবে? তার মানে আমাদের ফসলে একটা মারাত্মক প্রভাব পড়বে। নদী তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষ তারা এখন বিকল্প খুঁজছে যে কোথায় গেলে তাদের জীবন জীবিকাটা নিরাপদ হবে, নিশ্চিত হবে। সেই সকল জায়গায় তারা মাইগ্রেশন করার চেষ্টা করছে। বিশ্বব্যাংকের হিসেবে বাংলাদেশের উপকূল ও চরাঞ্চলের অন্তত 4 লাখ মানুষ প্রতি বছর বাসস্থান হারিয়ে উদ্বাস্তু হচ্ছেন জলবায়ুর বিরূপ প্রভাবে। 2050 সাল নাগাদ 1,33 লাখ মানুষ এই পরিস্থিতির শিকার হবেন, যা দেশের জন্য বিশাল সংকট তৈরি করবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
জলবায়ু পরিবর্তন কারণে যে বিভিন্ন অভিঘাতগুলো, বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়াগুলো, এটার কোনো ধারাবাহিকতা নেই, এগুলো ইরাটিক। নদী ভেঙে 500 ফুট 1000 ফুট চলে এসছে, তারা যেটাকে নিরাপদ দূরত্ব মনে করছেন সেটা নিরাপদ নেই। আমরা এখন যেটাকে দেখছি, নদী পাড়ের মানুষ উদ্বাস্তু হচ্ছে, এর পরিণতিতে আবহাওয়া বদলাতে বদলাতে যদি এটি মরুকরণের দিকে যায় তাহলে তো এই অঞ্চলই জনশূন্য হয়ে যাবে। এই নদী কেন্দ্রিক মানুষের উদ্বাস্তু হওয়া, সেই উদ্বাস্তু হওয়াটাকে প্রতিহত করা দরকার। জলবায়ুর পরিবর্তনের ফলে 2050 সাল নাগাদ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশের প্রবৃদ্ধি 4% পর্যন্ত কমে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী নভেম্বরে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা COP29-এ যা গুরুত্বের সাথে তুলে ধরতে চায় বাংলাদেশ। জলবায়ু উদ্বাস্তুদের জন্য ক্ষতিপূরণও চাওয়া হতে পারে এই সম্মেলনে। বিশ্ব দরবারে প্রতি বছরই নানাভাবে জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে, পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং তা বাস্তবায়নের জন্য নানা রকমের কাঠামো তৈরি হচ্ছে। কিন্তু এই ক্ষতিগ্রস্ত মানুষেরা যে কথাগুলো প্রকৃতভাবে বলতে যাচ্ছেন তা কি সত্যিকার অর্থেই কোথাও প্রতিফলিত হচ্ছে, কিংবা তাদের জন্য কোনো বন্দোবস্ত হচ্ছে, সেটাই এখন চাইছেন তারা। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, নবাবগঞ্জ, দিনাজপুর। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে 9 থেকে 14 অক্টোবর পর্যন্ত টানা 6 দিন আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামী 6 দিন এই বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বন্দর অভ্যন্তরে থাকা আমদানিকৃত পণ্য লোড আনলোডের কাজ স্বাভাবিকভাবে চলবে। আগামী 15 অক্টোবর সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা 4 দিন বন্ধ থাকবে বেনাপোল পেট্রাপোল বন্দরের আমদানি রফতানি বাণিজ্য। তবে কাস্টমসের শুল্কায়ন ও বন্দরের পণ্য লোড আনলোড কার্যক্রম, ইলিশ রফতানি এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বন্দরে মালামাল আনলোড করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজীব জানান, শারদীয় দুর্গাপূজায় ছুটি থাকায় 9 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। আগামী 13 অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক নিয়মে শুরু হবে বলেও জানান তিনি। কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা 11টার দিকে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, সাবেক মন্ত্রী এম এ মান্নানকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। তিনি ডিভিশন প্রাপ্ত হয় হাসপাতালেও ডিভিশন পেয়েছেন। শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হলেও উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে জামালপুর ও নেত্রকোনায় অবনতি হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। গৃহপালিত প্রাণীসহ বহু মানুষের ঠাঁই হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্রে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন পানিবন্দী মানুষদের উদ্ধার ও খাদ্য সহায়তা দিচ্ছে। বৃষ্টি না হয়ে শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দিতে সৃষ্ট আকস্মিক বন্যার উন্নতি হয়েছে। পাহাড়ি নদী মহারশি, সোমেশ্বরী, ভোগাই ও চিল্লাখালীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার বন্যার পানিতে ডুবে নালিতাবাড়ি ও নকলায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 5 দিনে বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 10 জনে। জেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে জামালপুর শেরপুর ব্রহ্মপুত্র সেতুর নিচে শহর রক্ষা বাঁধের অন্তত 20 মিটার ধসে যাবার 1 সপ্তাহ পরে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় হুমকির মুখে পড়েছে আশপাশের বসতবাড়ি ও জামালপুর ময়মনসিংহ মহাসড়ক।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার সোমেশ্বরী, কংস, উদ্বাখালী, ধনু, নেতাই, মহাগড়া, মগরা সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে ময়মনসিংহ জারিয়া রেলপথ। প্লাবিত হয়েছে দুর্গাপুর উপজেলার গাউকান্দিয়া, কাকইরগড়া, চণ্ডীগড় ও কুলাগড়া ইউনিয়নের অন্তত 50টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে সব এলাকার লক্ষাধিক মানুষ। জেলার কলমাকান্দায়ও প্লাবিত হয়েছে সদর সহ 5টি ইউনিয়ন। খুলনায় মাদক মামলায় 4 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এই রায় দেন। একই সঙ্গে তাদের 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, 2011 সালে 16 এপ্রিল র্যাব 6 খুলনার একটি ইউনিট অভিযান চালিয়ে নগরীর চানমারি আহমাদিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার করে। পরে এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 1 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে 4 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন নার্সরা। নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে কর্মরত নার্সরা হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই কর্মসূচি। সমাবেশে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবি জানানো হয়। দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনের যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল হাসপাতালে নার্সরা কর্মবিরতি পালন করায় ব্যাহত হয় চিকিৎসা সেবা। এ সময় একটি বিক্ষোভ মিছিল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড সহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন নার্স নেতারা। নওগাঁয় একটি কলেজের অধ্যক্ষ ও সাবেক সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, কলেজ তহবিলের টাকা আত্মসাৎ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযুক্ত অধ্যাপক আওয়ামী লীগ নেতা হয় দেশের পরিবর্তিত পরিস্থিতির পর থেকেই কলেজে অনুপস্থিত। তবে কলেজে না এসেও তুলছেন বেতন। তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নওগাঁ প্রতিনিধি রয়হান আলমের রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাসুদ রানা ও সাবেক সভাপতি সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত বিভিন্ন সময় নিয়োগ বাণিজ্য এবং কলেজ তহবিল আত্মসাতের। এলাকাবাসী জানান, অধ্যক্ষ মাসুদ রানা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। দেশের পরিবর্তিত পরিস্থিতির পর থেকেই প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলেও বেতন নিচ্ছেন নিয়মিতই। স্থানীয়রা বলছেন, তার বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। আমাকে নিয়োগ দেওয়ার জন্য শুধু একা নিয়ে গেছে, তিনজন ক্যান্ডিডেট দরকার। আমার কাছ থেকে 1,80,000 টাকা উনি নিয়েছেন, কিন্তু আমাকে চাকরি দেয় নাই। আজ পর্যন্ত যার ডিগ্রি খোলার কোনো লক্ষণ দেখা যায় নাই। এই দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে আমি দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি। বিভিন্ন সময়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে, কাউকে ভুয়া নিয়োগ পত্র, যোগদান পত্র দিয়ে 1 কোটি টাকার উপরে তারা সভাপতি বাবলু মণ্ডল এবং আপনার অধ্যক্ষ জিএম মাসুদ রানা সাহেব আত্মসাৎ করেছে। এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ ও সাবেক সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। এদিকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। একটা অভিযোগ পেয়েছি, সবগুলো আমরা একত্রিত করে আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত প্রতিবেদন আসার সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থায় যাব। কলেজের আত্মসাৎ করা তহবিল উদ্ধার এবং মাসুদ রানা ও সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান রানীনগরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অবশেষে দুর্গাপূজার ছুটি বাড়ানো হলো 1 দিন। নির্বাহী আদেশে আগামী বৃহস্পতিবার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর আগে দুর্গাপূজার ছুটি 1 দিন বাড়ানো হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি একথা জানান। তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দশমীর আগে শুক্র শনিবার পড়েছে, তাই সরকার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। মাহফুজ আলম আরও বলেন, 5 আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ন্যায় বিচার করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে সহায়তা পাবেন বলেও জানান তিনি। এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন
ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ বাইনুল হাসান। এ সময় তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজায় মণ্ডপ এলাকা, বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সব ধরনের মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধ থাকবে। পটকা ও আতশবাজি ব্যবহার না করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী, ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা। প্রায় 150 বছর যাবৎ প্রাচ্যের ডান্ডে হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা জাঁকজমকপূর্ণভাবে পালন করা হচ্ছে। অনেক প্রতিকূলতার মধ্যে এবছর দুর্গোৎসব উপলক্ষে জেলায় 214টি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। এ উপলক্ষে প্রতিটি মণ্ডপ সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জার পাশাপাশি নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। শহরের আমলাপাড়া, লক্ষ্মীনারায়ণ আখড়া মন্দির, উকিলপাড়া, নয়ামাটি ও টানবাজার সহ অনেক পূজা মণ্ডপে এখন সাজ রব। পুলিশ প্রশাসন জানিয়েছে, প্রতিটি মণ্ডপে 3 জন করে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী পুলিশের সাথে সহযোগিতায় থাকবে। পুলিশের পাশাপাশি আনসার থাকবে, সাধারণ আনসার থাকবে। বাইরে যতদূর জানি প্রশাসনের অন্যান্য সংস্থা, র্যাব, সেনাবাহিনী এরাও টহল থাকবে। আমরা আশা করছি দুর্গাপূজা অন্যান্য বারের মতো নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে সুসম্পন্ন হবে। কৈলাস থেকে মর্তে আসবেন দেবী দুর্গা। মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদ উৎসবের আনুষ্ঠানিকতা। দেবী বন্দনার প্রস্তুতির পাশাপাশি প্রতিমার সাজাতে ব্যস্ত সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পীরা। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে 5 দিনের শারদীয় দুর্গোৎসব। সাভার ও ধামরাইয়ে প্রায় 350 মণ্ডপে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা। হিন্দু সম্প্রদায়ের শাস্ত্র মতে দুর্গতিনাশিনী 10 ভুজা দেবী দুর্গা এবার আসছেন দোলায় চড়ে আর ফিরে যাবেন ঘোড়ায় চেপে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে নেওয়া হয়েছে সিসি ক্যামেরা স্থাপন সহ কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে পূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দির পাহারায় থাকার কথাও জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার চূড়ামনকাঠিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, রিয়াদ হত্যাকাণ্ড এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। ব্যক্তিগত রেশারেশির কারণে 2014 সালের 14 জুলাই বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে নাইমুল ইসলাম রিয়াদকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করে তৎকালীন ছাত্রলীগের ক্যাডাররা। ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন ভাতা বাস্তবায়নের দাবিতে নড়াইলের কালিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেন শিক্ষক নেতারা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে 9 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতদের মধ্যে 7 জন ড্রেজারের শ্রমিক ও 2 জন ড্রেজারের চালক। সোমবার বিকেলে তিতাস নদীর চর চাপাং এলাকায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালি উত্তোলনের 2টি ড্রেজারও জব্দ করা হয়। পরে তাদেরকে 1 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ময়মনসিংহের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে সেনাবাহিনী। দুপুরে নগরীর দুর্গাবাড়ি মন্দির পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সেনাবাহিনীর 403 ব্যাটল গ্রুপ কমান্ডার কর্নেল মাহমুদ হাসান। এ সময় তিনি প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষা এবং নিরাপদে দুর্গাপূজা উদযাপনে
সকলের সহযোগিতা কামনা করেন। 21 ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লেনিন, জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শঙ্কর সাহা, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ হিন্দু ধর্মীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এবার জেলার 13 উপজেলায় 694টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানের সেনাবাহিনীর পক্ষ থেকে অনুদানের অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে বান্দরবান জোনের আয়োজনে এসব অনুদান ও উপহার সামগ্রী তুলে দেন সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। অনুষ্ঠানে 120 পরিবারের প্রত্যেকে চাল, দুধ, সয়াবিন তেল, ডাল ও চিনি সহ মোট 17 রকমের পণ্য সামগ্রী দেওয়া হয়। কুষ্টিয়ার খোকসা ও কুমারখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 114টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খোকসা দুর্গাপূজা মন্দির প্রাঙ্গণ ও কুমারখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মন্দির পরিচালনা পরিষদের কাছে এই অনুদান প্রদান করা হয়। বিএনপি নেতা শেখ সাদি 2 উপজেলার মন্দির পরিচালনা পরিষদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।